থার্ড ইয়ারের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সুস্মিতা তালুকদার প্রীতি, প্রভাষক, ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ। আমি তোমাদেরকে আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি গত ক্লাসে তোমাদের জাপানের ইতিহাস কোর্সে পড়িয়েছিলাম জাপান উন্মুক্তকরণের একটু প্রি হিস্ট্রি, যে জাপানের অবস্থাটা কেমন ছিল। তো আজ আমি তোমাদের যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে জাপানের উন্মুক্তকরণ, পেরির মিশন, কমোডোর পেরির যে অভিযান সেটা পড়াবো। তো গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছি, যে বিষয়ে বলেছি সেটা হচ্ছে এই যে শগুনতন্ত্র, টোকুগাওয়া শগুনতন্ত্রের যে উদ্ভব, তাদের শাসন ব্যবস্থা। তো এই শাসনের যুগে জাপান ছিল মানে অবরুদ্ধ, যাকে বলে এটা। তবে কেউ তাকে অবরোধ করে রাখেনি, স্বেচ্ছায়। বহির্বিশ্বের সাথে জাপানের কোনো যোগাযোগ ছিল না। বিশেষ করে 1600 সালে যখন টোকুগাওয়া শগুনতন্ত্র প্রতিষ্ঠিত হয়, এর পরবর্তী 250 বছর, এই সময়টা জাপান ছিল রুদ্ধদ্বার পলিসিতে, ক্লোজ ডোর পলিসি। এই সময় জাপানের সাথে বহির্বিশ্বের মাত্র দুটো দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিল, চীন এবং নেদারল্যান্ড। এছাড়া আর কোনো দেশের সাথে জাপানের কোনো বাণিজ্যিক সম্পর্ক বা অর্থনৈতিক, রাজনৈতিক কোনো সম্পর্ক ছিল না। এই চীন এবং নেদারল্যান্ড ব্যতীত অন্যান্য বিদেশি রাষ্ট্রের জন্য জাপানের দ্বার ছিল বন্ধ। এজন্য ঐতিহাসিকরা জাপানের এই সময়টাকে, এই যুগটাকে বলছেন এজ অফ আইসোলেশন, বিচ্ছিন্নতার যুগ। মানে জাপান এই সময়টা আইসোলেট হয়েছিল, বিচ্ছিন্ন হয়েছিল। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে জাপানের অভ্যন্তরীণ অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে কিছু পরিবর্তন আসে। বিশ্বেও তখন কিছু পরিবর্তন আসে, যেগুলোর প্রেক্ষিতে দেখা যায় যে জাপান খুব বেশি দিন নিজেকে আর বিদেশিদের থেকে ক্লোজ করে রাখতে পারছে না। তো প্রথমে আমরা দেখি জাপানের অভ্যন্তরীণ পরিবর্তনগুলো কীরকম ছিল। আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছি যে জাপানে যখন ওই শগুনদের শাসন শুরু হয়, জাপানের রাজাকে নামে মাত্র রাজা হিসেবে রেখে দেয়, এবং একটা পর্যায়ে শগুনরা শহরকেন্দ্রিক বিলাস ব্যসনে ব্যস্ত হয়ে পড়ে। তখন তাদের প্রদেশগুলোতে একটা জমিদার শ্রেণী, যারা ডাইমিও নামে পরিচিত, ডাইমিওদের উদ্ভব হয়। এই ডাইমিওরা নিজেদেরকে রক্ষার জন্য সামুরাইদের গড়ে তোলে, যোদ্ধা শ্রেণী। এই যে ডাইমিও, এই ডাইমিওদের অবস্থাও একটা পর্যায়ে খারাপ হতে থাকে। এটাকে বলা হচ্ছে যে সামন্ততান্ত্রিক যে অর্থনীতি গড়ে ওঠে, কৃষি ব্যবস্থা গড়ে ওঠে। অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে দেখা যায় যে এই সামন্ততান্ত্রিক অর্থনীতি জাপানের ভেঙে পড়তে শুরু করে। কৃষির অনেকটাই অবনতি হয়। তো যেহেতু কৃষির অবনতি হচ্ছে, জাপান ছিল কৃষি প্রধান দেশ। আমি বলেছি যে জাপানের 4 ভাগের 3 ভাগ মানুষই কৃষিকাজের সাথে জড়িত ছিল। তো এই কৃষির যখন পতন ঘটছে, তখন দেখা যায় স্বল্প পরিসরে কিছু কিছু ক্ষুদ্র শিল্পের প্রসার ঘটছে এবং বাণিজ্যের প্রসার ঘটতে শুরু করে। এই পর্যায়ে জাপানের সরকার বা শগুনরা কৃষির উন্নতির জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করে। তারা কৃষির বাণিজ্যিকীকরণ করে, কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার এই সময় শুরু হয়। এই যে কমার্শিয়ালাইজেশনটা শুরু হচ্ছে, তখন দেখা যায় যে জাপানে একদল বণিক শ্রেণীর উদ্ভব ঘটে। কনফুসীয় দর্শন অনুযায়ী সমাজের সবচাইতে নিচু স্তরে ছিল বণিকরা। কিন্তু এই পর্যায়ে দেখা যাচ্ছে যে বণিকদের সামাজিক অবস্থার পরিবর্তন হচ্ছে। এই বণিকরা একটা শহরকেন্দ্রিক অর্থনীতি গড়ে তোলে, যা চনিন নামে পরিচিত। চনিন নামে পরিচিত একদল বণিক, তারা শহরকেন্দ্রিক অর্থনীতি গড়ে তোলে। এবং এই যে নব উত্থান ঘটল বণিক শ্রেণীর,
তারা অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি বহির্বিশ্বের সাথেও একটা বাণিজ্যিক সম্পর্কের জন্য আগ্রহী হয়ে ওঠে। এটা কিন্তু আমরা ইউরোপের ক্ষেত্রেও লক্ষ্য করেছি। যখন শিল্প বিপ্লব হয় ইউরোপে, তারপর যখন প্রচুর বাণিজ্যের প্রসার ঘটে, তখনই কিন্তু দেশীয় চাহিদা যখন মিটে যায়, তারা বহির্বিশ্বের সাথে যোগাযোগ করতে আগ্রহী হয়ে ওঠে। এবং এরই ফলাফল কলোনি গড়ে তোলার, ইউরোপীয় মহাদেশের বিভিন্ন বিশ্বে, সারা বিশ্বে কলোনি গড়ে তোলার এটা কিন্তু একটা অন্যতম কারণ ছিল। তো এই জাপানি বণিকরাও একটা সময় বহির্বিশ্বের সাথে যোগাযোগ করতে আগ্রহী হয়। তারাও বহির্বাণিজ্যের জন্য সরকারকে একটা প্রস্তাবনা দেয়। বাই দ্য মিন টাইম বহির্বিশ্বের রাজনীতিতেও কিছুটা পরিবর্তন আসে। চীনের ইতিহাসে তোমরা দেখছো যে চীনের কি পরিমাণ বেহাল অবস্থা হচ্ছে ইংল্যান্ডের কাছে, নাকানি চোবানি খাচ্ছে। বিশেষ করে 1839 সালের যে ইঙ্গো-চীন যুদ্ধ, প্রথম আফ্রিন যুদ্ধ, তো এই যুদ্ধে চীনের পরাজয় ঘটে। চীন ছিল ঐশ্বরিক ক্ষমতার অধিকারী, তাই না, চীনের রাজা। তো তার পরাজয় ইংল্যান্ডের কাছে এটা তো চরম অবমাননা করে। এটা কিন্তু জাপানকেও একটা বড় ধাক্কা দেয়। জাপানও বুঝতে পারে যে সেও খুব বেশি দিন এদের থেকে দূরে থাকতে পারবে না। জাপানের এই উন্মুক্তকরণের পেছনে সবচাইতে বড় ভূমিকা রেখেছে এবং সবচাইতে বেশি আগ্রহ দেখিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএ। তো এই ইউএসএর আগ্রহেরও বেশ কিছু কারণ ছিল। মেক্সিকোর সাথে আমেরিকার যুদ্ধ হয় এবং এই যুদ্ধে আমেরিকা জয়ী হয়। এই জয়টা কিন্তু তাদের ভেতর উচ্চাকাঙ্ক্ষা বাড়িয়ে দেয়, সাম্রাজ্যবাদী আকাঙ্ক্ষাও আমরা বলতে পারি। এইরকম একটা আকাঙ্ক্ষা তাদের ভিতর সঞ্চার করে। তো তারা জাপান সহ সারা বিশ্বের সাথে নিজের বাণিজ্যিক সম্পর্ক গড়তে আগ্রহী হয়। এই মার্কিন যুক্তরাষ্ট্র কেন জাপানের সাথে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার জন্য এতটা আগ্রহী হলো, এ বিষয়ে বিশিষ্ট ঐতিহাসিক রিচার্ড স্টোরি 4টি কারণের কথা উল্লেখ করেছেন। যে এই 4টি কারণের জন্যই ইউএসএ জাপানের সাথে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে বেশি আগ্রহী হয়েছিল। প্রথমত, ইউএসএ ক্যান্টন বন্দরের মাধ্যমে চীনের সাথে বাণিজ্য করতে চাচ্ছে। আর এই ক্যান্টন বন্দর দিয়ে বাণিজ্য করার জন্য তার প্রতিবেশী রাষ্ট্র জাপানকে দরকার ছিল, জাপানের সাথে একটা সম্পর্ক গড়ে তোলা দরকার ছিল। এটা ছিল একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে এই আমেরিকানরা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তিমি শিল্প গড়ে তুলতে চাচ্ছিল। তিমির থেকে বিভিন্ন লাক্সারিয়াস প্রোডাক্ট উৎপন্ন করা হতো, যেগুলোর বেশ চাহিদা ছিল। তো তারা চাচ্ছিল যে জাপানের সহযোগিতায় এই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যেন একটা তিমি শিল্প গড়ে তুলতে পারে। থার্ডলি, 1839 সালে ক্যালিফোর্নিয়াতে একটা স্বর্ণের খনির সন্ধান পাওয়া যায়। আমেরিকা হয়তো ভেবেছিল জাপানেও যদি এরকম কিছু পাওয়া যায়। যাই হোক, তো এইরকম একটা বিষয় তাদেরকে জাপান সম্পর্কে আরও আগ্রহী করে তোলে। আরেকটা লাস্টলি যে কারণের কথা রিচার্ড স্টোরি বলেছেন, যে তখন তাদের যে জাহাজগুলো, বাষ্পীয় জলযানের উন্নতিটা তাদেরকে এই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অনেক বেশি সুবিধা দেয়। তখন তার আগে যতটা কষ্ট ছিল সেই কয়লা বা ম্যানুয়াল যখন ছিল, তখন তাদের জন্য যে কষ্টটা ছিল, বাষ্পীয় স্টিম ইঞ্জিন আবিষ্কারের পর কষ্টটা কমে যায় এবং দূরত্বও কমে যায় বলতে স্পিডি হয়। তো তারা এই বিষয়টা আমেরিকান নাবিকদের আগ্রহী করে তোলে এই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, বিশেষত জাপানের সাথে একটা বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার জন্য তারা সাহস পায় আর কি, যেটাকে বলে। তো এই 4টি কারণের কথা উনি বলেছেন। এছাড়া আরও বেশ ঘটনা আছে, যে একবার মার্কিন জাহাজ ডুবি হয় জাপান উপকূলে। তো তারা নাবিকরা জাপানে এসে আশ্রয় নেয়, কিন্তু জাপানিরা তাদের সাথে খুব একটা ভালো ব্যবহার করেনি, দুর্ব্যবহার করেছে। তো এই বিষয়টা আমেরিকানদের মনে একটা ক্ষোভের সৃষ্টি করে। তো তারা একটু প্রতিশোধ হয়তো নিতে
চাচ্ছিল, এরকম কিছু একটা। তো এই বিভিন্ন কারণে দেখা যায় যে জাপানের উন্মুক্তকরণে আমেরিকাই বেশি আগ্রহী হয়েছিল। তো এরকম পরিস্থিতিতে শোগুন, তখনকার জাপানের আর কি, শোগুন সরকার বুঝতে পেরেছিল যে জাপানকে খুব বেশি দিন এভাবে রাখা যাবে না। উনি তৎক্ষণাৎ কিছু সংস্কার করেন, যেগুলো ইতিহাসে টেম্পো সংস্কার নামে পরিচিত। 1841 থেকে 1843 সালের মধ্যে এই টেম্পো সংস্কারটা হয় শোগুন মিজুনো তারাকুনির নেতৃত্বে। তবুও শেষ রক্ষা কিন্তু আমরা দেখি জাপানের আর হয়নি। 1852 সালে আমেরিকার যে ফরেন ডিপার্টমেন্ট, তারা আমেরিকার রাষ্ট্রপতির কাছে, প্রেসিডেন্টের কাছে একটা প্রস্তাব দেয়। তারা প্রস্তাব দেয় যে আমেরিকার নৌ বিভাগের একজন অফিসার এবং উনি বিশিষ্ট কূটনীতিকও ছিলেন, কমোডর ম্যাথু গলব্রেথ প্যারি, এনাকে জাপানে পাঠানোর প্রস্তাব দেন। এবং তৎকালীন যিনি মার্কিন প্রেসিডেন্ট ছিলেন মিলার্ড ফিলমোর, তাদের এই প্রস্তাবকে স্বাগত জানায়, মানে তাদের এই সিদ্ধান্তটাকে তিনি অনুমোদন করেন। এরই প্রেক্ষিতে 1854 সালের জুলাই মাসে, 1853 সালের জুলাই মাসে কমোডর পেরি একটা চিঠি এবং 4টা যুদ্ধজাহাজ, আবার বলছি একটা চিঠি 4টা যুদ্ধজাহাজ নিয়ে জাপান উপকূলে আসেন। জাপানে এসে হাজির হন। জাপান সম্রাটের কাছে তিনি চিঠিটা দেন। এই চিঠিতে 3টা বিষয় উল্লেখ ছিল। প্রথমত, তারা বলে যে কোনো আমেরিকান যদি জাপানে আসে তাহলে আমেরিকান নাবিক এবং তাদের সম্পত্তির নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে জাপানকে। দ্বিতীয়ত, জাপান উপকণ্ঠে একটি কয়লার ডেপো তৈরি করার অধিকার দিতে হবে এবং এজন্য এক বা একাধিক মার্কিন জাহাজ জাপান বন্দরে প্রবেশ করবে সেই অধিকার জাপান সরকারকে দিতে হবে। তৃতীয়ত, আমেরিকানদের সাথে জাপানিদের বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে হবে, সেটা পণ্য বিক্রির মাধ্যমেই হোক বা বিনিময়ের মাধ্যমেই হোক, যেভাবেই হোক তাদেরকে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে হবে। এই চিঠিটা দেবার পর পেরি বলে যান যে তিনি আবার কিছুদিন পরে ফিরে আসবেন চিঠির উত্তর নেবার জন্য, এবং এই কথা বলেই কিন্তু উনি চলে যান না। উনি ওনার সাঙ্গপাঙ্গদের নিয়ে জাপানি যে শহর ইয়োডো, তার কাছাকাছি তার সাঙ্গপাঙ্গদের নিয়ে ঘুরতে বের হন। জাপানিরা যদিও সেটাতে আপত্তি করেছিলেন, কিন্তু তিনি শুনেননি। মূলত তার এই অধ্যত্ত আচরণের একটাই উদ্দেশ্য ছিল জাপানকে বুঝিয়ে দেওয়া যে এই চিঠি, মানে তোমরা আমাদের প্রস্তাব মেনে নাও, না মানলে খুব একটা ভালো হবে না, শর্তটা মেনে নিতে বলে। জাপান গভর্নমেন্টও সেটা বুঝতে পেরেছিল। তবে জাপান সম্রাট যিনি ছিলেন উনি এবং তৎকালীন ডাইমিও, এরা মার্কিনীদের সাথে কোনো প্রকার সমঝোতায় যেতে রাজি হননি। তারা চাচ্ছিলেন না মার্কিনদের সাথে কোনো প্রকার অর্থনৈতিক বা বাণিজ্যিক কোনো সম্পর্ক গড়ে তুলতে। কিন্তু উচ্চপদস্থ রাজকর্মচারী যারা ছিলেন, শোগুনরা, তারা এর প্রস্তাবের পক্ষে ছিল। তারা বুঝতে পেরেছিল যে আলটিমেটলি লাভ হবে না আপত্তি করে। তাছাড়া তারা আরেকটা বিষয় বুঝতে পেরেছিল যে জাপানের অর্থনীতির যে অবস্থা, আমেরিকার সাথে যদি যুদ্ধ বাঁধে তাহলে তারা কুলিয়ে উঠতে পারবে না, এবং তখন জাপানে এমন কোনো নেতা নেই যে একটা সংকটকালীন পরিস্থিতিতে সমগ্র জাপানকে নেতৃত্ব দিবে। যাই হোক, এরকম পরিস্থিতিতে জাপানের লোকেরা, মানে বিশেষ করে উচ্চপদস্থ কর্মকর্তারা 2টো ভাগে বিভক্ত হয়ে যায়। একটা পক্ষ যারা ছিল জাপানের উন্মুক্তকরণের বিপক্ষে, এদেরকে বলা হচ্ছে জোইটো যাই বলো, এরা ছিলেন জাপানের উন্মুক্তকরণের বিপক্ষে। আর কাইকোকুটো, এই পক্ষটা ছিল জাপানের উন্মুক্তকরণের পক্ষে। যদিও শোগুনরা এই জৈটোদের মতামত গ্রহণ করেনি, তাদের মতামত উপেক্ষা করেই এই
কাইকুটোদের মতামত গ্রহণ করে। আসলে এই মতামত গ্রহণ করা ছাড়া তাদের কোনো পথও খোলা ছিল না। কারণ আমরা দেখি যে মাত্র 6 মাস পরে ওইখানে 1853 সালে তারা জুলাই মাসে আসলো, 1854 সালের ফেব্রুয়ারিতে, জাস্ট আফটার 6 মান্থস আবার চলে আসে। তখন এসেছিল 4টা নৌবহন নিয়ে, এবার আসলো 7টা নৌবহন নিয়ে, যুদ্ধজাহাজ নিয়ে। চিঠি নিয়ে এসেছে, চিঠির জন্য কি যুদ্ধজাহাজের দরকার হয়? আসলে আলটিমেটলি এটা কিন্তু একটা হুমকি ছিল। এটা জাপান না বুঝলেও আমরা খুব সহজেই বুঝতে পারছি। জাপানও বুঝেছিল, এই জন্য পেরির প্রস্তাবে রাজি হয়েছিল। তো উনি আসেন, পেরি আসেন এবং এসেই তাদেরকে প্রেশার দিতে শুরু করে যে করার জন্য, আমেরিকার সাথে চুক্তি করার জন্য। এবং অবশেষে জাপান আমেরিকানদের সাথে চুক্তি করতে রাজি হয়। 1854 সালের 31 মার্চ জাপানের সাথে আমেরিকার একটি চুক্তি হয়, ট্রিটি অফ কানাগাওয়া বা কানাগাওয়ার চুক্তি। এই চুক্তিতে বলা হয় যে নাগাসাকি, দাতে এবং শিমোডা এই 3টি বন্দর জাপানি আমেরিকানদের জন্য উন্মুক্ত করে দিতে হবে এবং মার্কিনিরা এই সকল বন্দর থেকে তেল, কয়লা সহ যে কোনো প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিতে পারবে। এখানে শেষ না, আরও বলে যে তাদের জাহাজ যদি নষ্ট হয় তারা মেরামত করতে পারবে। এখন মেরামত করতে কয়দিন লাগবে? 3 দিন, 3 বছর না 1 মাস, এটা কোনো কথা না। তারা এই বন্দর থেকে, এই বন্দরগুলো থেকে তাদের জাহাজ মেরামত করতে পারবে। এরপর যে শর্তটা, এটা অনেকটা মামাবাড়ির আবদারের মতো। তারা বলছে যে জাপানি ইয়োডো শহর থেকে 60 মাইল দূরে শিমোডোতে একজন মার্কিন নাগরিককে স্থায়ীভাবে বসবাস করতে হবে, মানে মার্কিন কনসাল সেখানে বসবাস করতে দিতে হবে তাকে। তারপর যে আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে দুর্ঘটনার কথা, এরকম যে শর্তটা ছিল সেটা হচ্ছে কোনো আমেরিকান জাহাজ যদি দুর্ঘটনার শিকার হয় বা জাহাজ ডুবি হয় তাহলে জাপানিরা তাদেরকে সাহায্য করবে এবং আশ্রয় দিবে। এবং লাস্টলি মার্কিন যুক্তরাষ্ট্র হবে জাপানের মোস্ট ফেভার্ড নেশন। এই শর্তগুলো থেকে বোঝাই যায় জাপানের মানে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। জাপান এই চুক্তি করার পর, মার্কিনীদের সাথে এই কানাগাওয়া চুক্তির পরই দেখা যায় যে অন্যান্য বিদেশি রাষ্ট্র, ইউরোপীয় রাষ্ট্রগুলো একের পর একই চুক্তি করতে থাকে। আর 53 সালে করলো আমেরিকার সাথে, 1854 সালে ব্রিটেন, 55-তে রাশিয়া এবং 56 সালে হল্যান্ডের সাথে জাপান একই রকম চুক্তি করতে বাধ্য হয়। এবং এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে আমেরিকা যে কানাগাওয়া চুক্তি করে সেখানে কিন্তু তারা যে এক্সট্রা টেরিটোরিয়াল রাইট, অতিরিক্ত আঞ্চলিক অধিকার, সেটা নেয়নি। কিন্তু এই 3টা দেশ জাপান থেকে এক্সট্রা টেরিটোরিয়াল রাইটস ভোগ করে। এক্সট্রা টেরিটোরিয়াল রাইটসটা হচ্ছে এরকম যে কোনো বিদেশি যখন জাপানে থাকবে এবং থাকাকালীন অবস্থায় যদি জাপানিদের সাথে কোনো বিবাদে জড়িয়ে পড়ে, তাহলে যদি কোনো সেটা যদি আইনি প্রক্রিয়া শুরু হয়, কেস টেস কিছু হয়, সেক্ষেত্রে তার বিচার হবে তার দেশের আইনে, জাপানি আইনে বিচার হবে না। এটা দেখি আমাদের ভারতবর্ষেও ছিল। মূলত ইউরোপীয়রা যে দেশেই গিয়েছে তারা এই এক্সট্রা টেরিটোরিয়াল রাইটটা করেছে, ভোগ করেছে। এটা ছিল সেই দেশের জন্য কিন্তু অবমাননাকর। সেই দেশের নাগরিক অন্য দেশের নাগরিক আমার দেশে আসবে, আমার দেশে অপরাধ করবে, আমি আমার আইনে তাকে বিচার করতে পারবো না, তার বিচার করতে হবে তার দেশের আইনে। এটা বিষয়টা কেমন না? আমার দেশে তো হতেও পারে যে আমার দেশ খুব সভ্য একটা দেশ, এদেশে চুরি অনেক বড় একটা ক্রাইম, তো এখানে চুরির জন্য আমি যাবজ্জীবন দিয়ে দিতে পারি। আরেকটা দেশ যেখানে চুরি খুব একটা ক্রাইম না, এটা অহরহ ঘটে, তো তার দেশে চুরি করলে একটু জরিমানা দিয়ে ছেড়ে দেয়। সেক্ষেত্রে কি হবে? তার দেশের আইন অনুযায়ী তাকে ছেড়ে দিতে হবে। আমার দেশের যে আইন, আমার দেশের যে আর্থসামাজিক অবস্থা, আমার দেশের যে অবস্থা, আমার দেশে যেটা অপরাধ তার দেশে সেটা অপরাধ না, এজন্য তার নীতিটাকে আমার মেনে নিতে হবে। এটা কেমন একটা বিষয় না? কিন্তু এটা ইউরোপীয়রা
সব জায়গায় ভোগ করেছে এক্সট্রা টেরিটোরিয়াল রাইট। যাই হোক, এরপর আমরা দেখি যে কিছুক্ষণ আগে যে কানাগড় সন্ধিতে বললাম যে শিমোডোতে একজন মার্কিন কনসাল থাকবে। 1856 সালে টাউশেল্ড হ্যারিস উনি প্রথম মার্কিন কনসাল যিনি জাপানে আসেন এবং শিমোডোতে বসবাস করতে শুরু করেন। মূলত এই ব্যক্তি জাপানের পরিপূর্ণ উন্মুক্তকরণ করেছিলেন, কারণ কানাগাওয়া যে সন্ধি বা চুক্তি, এটা উনি দেখেন যে এটা কোনো বাণিজ্যিক চুক্তি না, তার বাণিজ্যের প্রসার দরকার। তখন উনি জাপান সম্রাটকে প্রেশার দিতে থাকেন একটা বাণিজ্য চুক্তি করার জন্য। বাই দ্য মিন টাইম আরেকটা ঘটনা ঘটে, সেকেন্ড ওপিয়াম ওয়ার, দ্বিতীয় আফিমের যুদ্ধ। এই যুদ্ধেও কিন্তু চীনের শোচনীয় পরাজয় ঘটে এবং এটি জাপানকে ভয় পাইয়ে দেয়, ভীত করে তোলে। তারা ভাবতে থাকে এরকম একটা যুদ্ধ যদি আমেরিকানদের সাথে হয় তারা পেরে উঠবে না, এবং আমরা দেখেছি যে চীনকে অনেক অবমাননাকর সন্ধিতে স্বাক্ষর করতে হচ্ছে, বাধ্য করা হচ্ছে। তো জাপান এটা থেকেই শিক্ষা নেয়, সে আর যুদ্ধে জড়ায় না। তখন তারা ওই হ্যারিসের প্রস্তাবে রাজি হয় এবং 1858 সালের 29 জুলাই হ্যারিস ট্রিটি, জাপান এবং হ্যারিসের মধ্যে, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটা চুক্তি সম্পাদিত হয় যেটা হ্যারিস ট্রিটি নামে পরিচিত। তো এই ট্রিটির কিছু ধারা আমরা পড়ি। প্রথমেই যেটা বলা হয় যে জাপান এবং আমেরিকার মধ্যে একটি নিয়মিত কূটনৈতিক সম্পর্ক গড়ে উঠবে। দ্বিতীয়ত, জাপানে মার্কিনীদের জন্য আরও বন্দর উন্মুক্ত করতে হবে। এর আগে আমরা দেখেছি 3টা বন্দর ছিল, এখানে বলা হয় যে আগের এই বন্দরগুলো ছাড়াও কানাগাওয়া বন্দরও মার্কিন জাহাজের জন্য, মার্কিনীদের জন্য উন্মুক্ত করতে হবে। এবং পরবর্তীতে আরও কিছু বন্দর 1860 থেকে 1863 সালের মধ্যে পর্যায়ক্রমে নিগাতা ও হিয়াগো বন্দর বাণিজ্যের জন্য এবং ইয়োডা ও ওসাকা শহর বসবাসের জন্য উন্মুক্ত করতে হবে। একটা বাণিজ্যের জন্য উন্মুক্ত করতে হবে। আমরা এর আগে দেখলাম যে শুধুমাত্র শিমোডো শহরে বসবাস করতে পারতো, এখন আরও 2টো শহর ইয়োডা এবং ওসাকা, এই 2টো শহরও মার্কিনীদের বসবাসের জন্য উন্মুক্ত করে দিতে হবে। এরপর বলা হয় যে আমদানি ও রপ্তানিকৃত পণ্যমূল্যের উপর শুল্ক নির্ধারণ করার সময় জাপান সরকার জাপানে বসবাসকারী মার্কিন প্রতিনিধির কাছ থেকে অনুমতি নেবে। আমদানি করা পণ্যের শুল্কটা কি হবে সেটা জাপান সরকার নিজে নির্ধারণ করতে পারবে না, সেই নির্ধারণ যদি করেও অনুমতি নিতে হবে কার কাছ থেকে? ওই যে মার্কিন কনসাল, তার কাছ থেকে, মার্কিন প্রতিনিধির থেকে তার অনুমতি নিতে হবে। এবং আরও বলে যে এই শুল্কের হার কখনোই 5%-এর বেশি হবে না। এরপর জাপানিরা আমরা দেখলাম যে ওই হল্যান্ড সহ রাশিয়া, তারপর ইংল্যান্ড, এরা এক্সট্রা টেরিটোরিয়াল রাইট নিয়েছিল, তখন পর্যন্ত আমেরিকা নিয়েছিল না। কিন্তু এই হ্যারিস ট্রিটিতে আমেরিকাও জাপানের কাছ থেকে অতি আঞ্চলিক অধিকার ভোগ করার অধিকার লাভ করে। এরপর আরও বলা হয় যে শুধু অতি আঞ্চলিক অধিকারই না, মার্কিন নাগরিকরা যারা জাপানে বাস করবে তারা সম্পূর্ণরূপে ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে। কারণ জাপানের মূল ধর্ম কী ছিল বলেছিলাম? শিন্টো, পরবর্তীতে বৌদ্ধ ধর্ম আসে এবং কনফুসীয় দর্শন, এই 3টো। খ্রিস্টান ধর্ম সেখানে ছিল না, কিন্তু এখানে তারা বলা হয় যে তারা তাদের ধর্ম পালনের সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করবে। এরপর বলা হয় যে এই যে জাপান যে ইয়ার সাথে, আমেরিকার সাথে বাণিজ্য করবে, এই বাণিজ্যটা করতে হবে তাদের বৈদেশিক মুদ্রার মাধ্যমে। পাবে কোথায় ওরা বৈদেশিক মুদ্রা? ওদের তো বহির্বাণিজ্য ছিলই না, তাহলে ওদের সাথে বাণিজ্য করতে হবে, ওদের থেকেই মুদ্রা নিতে হবে, ওদেরকেই দিতে হবে। এবং লাস্টলি যেটা বলা হয় যে এই শর্তগুলো যদি জাপান মেনে নিবে, যদির কোনো অপশন নেই, এই শর্তগুলো মেনে নেওয়ার পর আমেরিকা কি করবে? জাপানের সংকটকালীন সময়ে অস্ত্র এবং জাহাজ দিয়ে সহায়তা করবে।
এই প্রতিশ্রুতি দেয়, অবশেষে একটা কিছু দেয় আর কি জাপানকে, শুধু নিচ্ছে না, একটা কিছু দিল। মূলত এই হ্যারিস ট্রিটি জাপানকে সম্পূর্ণরূপে উন্মুক্ত করেছিল। পেরির মিশনের মাধ্যমে, যেটা কমোডর পেরির অভিযানের মাধ্যমে 1853 সালে এই প্রসেসটা শুরু হয়েছিল, এটা পূর্ণতা লাভ করে 1858 সালে হ্যারিস ট্রিটির মাধ্যমে। এই হ্যারিস ট্রিটি স্বাক্ষরের 3 মাসের মাথায় হল্যান্ড, ব্রিটেন, ফ্রান্স এবং রাশিয়া এই একই চুক্তি জাপানের সাথে করে। অনেক ঐতিহাসিক বলছেন যে এই যে আমরা যে চুক্তির ধারাগুলো দেখলাম, এগুলো তোমাদের কাছে অবমাননাকর মনে হচ্ছে না? আমার কাছে মনে হচ্ছে। কিন্তু অনেক ঐতিহাসিক বলছেন যে এটা আসলে চীনের মতো অতটা অবমাননাকর ছিল না জাপানের প্রতি। আসলে মূল বিষয়টা হচ্ছে কি, জাপান পরিস্থিতিটা বুঝতে পেরেছিল। চীন, আর তার একটা বড় শিক্ষা ছিল তার সামনে চীনের এই যে শোচনীয় পরাজয় এবং চুক্তি করতে বাধ্য করা, এগুলো দেখে সে শিক্ষা নিয়েছিল যে আলটিমেটলি প্রতিবাদ করে লাভ হবে না। তখন সে মেনে নেয়। এ কারণেই কিন্তু জাপানের সাথে আমরা দেখি যে এদের কোনো যুদ্ধ হচ্ছে না। পরবর্তীতে আমরা পড়ব যখন ইউরোপীয় দেশের সাথে যুদ্ধ হয়, সেটাতে জাপান জয়লাভ করে। ওটা জাপান রাশিয়ার যুদ্ধটা পরে পড়াবো, সরি।